সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সজল ঘোষ খুর সজল নামে পরিচিত। কেন খুর সজল নাম হয়েছে আমার ঠিক জানা নেই, কারণ কলকাতার রাজনীতি সম্পর্কে আমার অতটা ধ্যান ধারণা নেই, কী সব কাজকর্ম করেন জানি না। তবে সজল ঘোষের বিশাল পরিমাণ টাকা পয়সা আছে, তার সোর্সও আমার জানা নেই, কারণ আম, সম্ভব নয় এত দূর গ্রামে, প্রত্যন্ত গ্রামে বসে থেকে। মিডিয়ার সূত্রে যেটা জেনেছি যে আহ, প্রত্যেক বছর ওই সজল ঘোষ দুর্গা পূজা করেন। তা এই দুর্গা পুজোর বিপুল টাকা কোত্থেকে আসে, এটা অজানা রহস্য। আমাদের মতন দেশে এত শক্তিশালী সব দপ্তর টপ্তর আছে, সেখানেও এই বিশাল বিশাল টাকার খরচে শুধু সজল ঘোষ না, তৃণমূলের অনেক নেতা, ওই সুজিত বসু থেকে আরম্ভ করে সকলেরই নিজস্ব দুর্গা পূজা আছে। কালো টাকার ওখানে খাটে কিনা জানা নেই, ধরে নিচ্ছি যে সাধারণ মানুষই টাকা দেন। যাই হোক, সজল ঘোষকে নিয়ে বক্তব্য। সজল ঘোষ একটা ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাসছে, ফেসবুকে দেখলাম। সজল ঘোষ বলেছে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটা ২৬ সালে ওরা নাকি ক্ষমতায় আসবেন, তারপর পশ্চিমবঙ্গেও এই গানটা গাওয়া নিষিদ্ধ হবে, গাওয়া যাবে না, ফতোয়া আর কি। আসামের যে মুখ্যমন্ত্রী, ওই কি মিমবন্ত শর্মা টর্মা এরকম করে একটা নাম, তা ওখানে তার সরকার চলছে, ওখানে একজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এই গানটা গাওয়ার জন্য। গানটার রচয়িতা রবীন্দ্রনাথ, এটা তো আমাকে কাউকে জানাতে হবে না, এই গান সকলেই জানেন যে এই গানটা কার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, স্বাভাবিক, রবীন্দ্রনাথ বাঙালি ছিলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথের। তা বাংলাদেশের যেহেতু জাতীয় সঙ্গীত, তাহলে সেই গানটা আমাদের দেশে গাওয়া যাবে না, সেটা নাকি রাষ্ট্রদ্রোহ। অদ্ভুত সব যুক্তি। ইতিমধ্যে উত্তরপ্রদেশ থেকে রবীন্দ্রনাথের লেখাকে বাদ দেওয়া হয়েছে, যোগীর লেখা, রামদেবের লেখা সেখানে পড়তে হবে। মানে এই আধা ফ্যাসিস্ট, আমি নব্য ফ্যাসিস্ট, আধা ফ্যাসিস্ট তো নয়, নব্য ফ্যাসিস্ট বা আধিপত্য বা কামী শক্তি, এটা যাদের পয়সার যোগান দিচ্ছে ওই দেশের লুটেরা, যারা জল জমি জঙ্গল লুট করছে, সেই আদানি আম্বানির টাকা, সেই টাকায় এই সজল ঘোষদের ফুটানি আর কি। এদের যে সল্টলেকের কর্পোরেট অফিস, জনগণের পয়সায়, জনগণ, রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু জনগণের কাছ থেকে নেওয়া পয়সায় এদের দল চলে না, এদের দলটা চলে এই কর্পোরেটের টাকায়। মানে কর্পোরেটের যে কালো টাকা, তারা বিশেষ উদ্দেশ্যে নিশ্চিতভাবে টাকাটা দেয়, তা সেই কর্পোরেটের কালো টাকায় এরা দল চালায়, বেঁচে মরতে থাকে, আর সেই টাকায় ফুটানি করে। এবং কর্পোরেট যে উদ্দেশ্যে দেশকে পরিচালিত করতে চায়, যে মানুষের মধ্যে বিভেদ বাঁধিয়ে রাখো, মানুষকে বিভ্রান্ত করো, মানুষ, আর সেই সুযোগে বিভ্রান্ত মানুষকে শোষণ করো, রাষ্ট্রের সমস্ত সম্পদকে কুক্ষিগত করো, তো তাদের প্রতিনিধি হচ্ছে সজল ঘোষ। সুতরাং ভাসিয়ে দাও, ফতোয়া তুলে দাও যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা গাওয়া যাবে না, এরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বই। তা সজল ঘোষের লেখাপড়া কতদূর জানি না। আমাদের সকলকেই তো লেখাপড়া করতে গিয়ে ইংরেজ কবির কবিতা পড়তে হয়েছে, বিদেশি সাহিত্য পড়তে হয়েছে, আমরা বিদেশি গায়কের গান শুনি। যাই হোক, সজল ঘোষ ফতোয়া দেওয়ারটা কে? ফতোয়া কেন দিচ্ছে? এবং বাঙালি কি সেই ফতোয়াটাকে মেনে নেবে? কলকাতার মধ্যে এই ফতোয়াটা নিয়ে একটা অংশ, প্রগতিশীল অংশ, যারা নিপীড়িত শ্রমজীবী মানুষের পাশে থাকেন, তারা সোচ্চার, তারা ঘোষণা দিয়েছেন আগামী সম্ভবত 4 তারিখে তারা সারা রাজ্যময় এই গানটা গাওয়ার অনুরোধ করেছেন। সাধারণ মানুষকে করেছেন, ছাত্রছাত্রীদের করেছেন, শিল্পীদের বলেছেন, যার মধ্যে এতটুকু বাঙালিত্ব রয়েছে, তাদের কাছে তারা আবেদন রেখেছেন। হবে, সারা রাজ্য জুড়ে হবে নিশ্চিতভাবে। প্রগতিশীল ছাত্র সমাজ, যুব সমাজও গান গাইবে, যুবদের যে সংগঠন। মাঝপথে ভিডিওটা করতে করতে যান্ত্রিক কারণে হয়তো কেটে গিয়েছিল, আবার শুরু করতে হচ্ছে।
যেটা বলছিলাম যে সজল ঘোষ সের এই ফতোয়া আমরা মানছি না। একটা বিষয় হলো যে এই কয়েকদিন আগে তিলোত্তমা মজুমদারকে নিয়ে হয়েছে। তিলোত্তমা মজুমদার হঠাৎ করে তিনি সন্ত্রাসবাদীদের খুঁজে পেয়েছেন, তিনি চিহ্নিত করেছেন, এবং রাষ্ট্র যাদের চিহ্নিত করতে চাইছে সেই একই উদ্দেশ্য সেভাবে চিহ্নিত করেছেন। তার আকাঙ্ক্ষা নিশ্চিতভাবে হচ্ছে যে আর তার দর্শ সইছে না, তিনি একটা তিনি মনে করছেন যে এখন এই মুহূর্তে ওই রাষ্ট্রের অনুগ্রহ পাওয়ার মানে তার বোধহয় আর বেশি কিছু জুটছে না আর কি, নাম খ্যাতি তাকে আর বেঁচে খাওয়া যাচ্ছে না, সেটা করেছেন। আর সজল ঘোষ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজেপির মুখপাত্র, এবং মিডিয়াতে প্রায় তাকে আমরা দেখতে পাই। মিডিয়ার যে দায়িত্ব রয়েছে, এই মিডিয়া তো এই বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এরাও তো টাকা পয়সা নিয়ে সংবাদ বেচে, আমরা জানি। এরা বিস্ময় প্রকাশ করে ঘৃণার বিরুদ্ধে, আবার এই ঘৃণা সম্পর্কিত সংবাদকেও এরা পরিবেশন করে। যা হোক, যেটুকু বলার ছিল যে সজল ঘোষ, আপনি এই ফতোয়া দেওয়ার কেউ নন। রবীন্দ্রনাথের গান সম্পর্কে ফতোয়া দেওয়ার ন্যূনতম যোগ্যতাও আপনার নেই। কি বলবো, আর অন্য কোনো বিশেষণ এর সম্পর্কে আমার ব্যবহার করার ইচ্ছাও নেই। এদের মধ্যে আর একটা চতুরতা দেখা গেছে, এই ফাঁকে বলেনি সজল ঘোষের সঙ্গে সবই পরস্পর মানে সম্পর্কযুক্ত আর কি। কদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এদের রাজ্য বিজেপির প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, যিনি নাকি আবার শক্তির কবিতা নাকি পড়েন শোনা গেছে, মুখ আর মুখোশ আছে তো এদের। তা সেই শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে বামপন্থীরা বুকে পাথর চাপা দিয়ে হলেও এবারের ভোটটা বিজেপিকে দিন, তৃণমূলকে উচ্ছেদ করুন। মানে সেই বাইনারি খেলা। 16 সালে এই পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সিট তৃণমূল বিজেপিকে উপহার দিয়েছিল, কারণ বিজেপি অনেক সিটে ভোট কাটুয়ার কাজ করে তৃণমূলকে রাজ্য ক্ষমতায় 16 সালে থাকতে সাহায্য করেছিল। এবং 16 সালের ইলেকশনের পরেই তৃণমূলের আইপ্যাক এবং বিজেপি মিলে সারা রাজ্যময় একটা ঢেউ তুলে দিয়েছিল, একটা মাত্র সিট জিতেই, যে আগে রাম পরে বাম। এরা বামপন্থীরা কেউ বলেনি। হ্যাঁ, কিছু অধঃপতিত লোকজন গেছে, এদিক ওদিক গেছে, তৃণমূলেও গেছে, বামপন্থীদের শিবির থেকে এদিক ওদিক গেছে, কিন্তু কেউ বামপন্থীরা যারা মাটিতে দাঁড়িয়ে লড়াই করছে তারা কেউ বলেনি আগে রাম পরে বাম। কারণ আমরা এদের বাইনারিটা জানি। তা 16 সাল থেকে গত বিধানসভা হয়েছে, 21 সালের বিধানসভা হয়েছে, তারপর লোকসভা হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, পৌরসভা নির্বাচন হয়েছে, বিজেপি তৃণমূলকে পরাস্ত করার মতন জায়গায় নেই, এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চায় না। যদি চাইতো তাহলে এই রাজ্যের নির্বাচনগুলোতে জয়লাভ তো দূরের কথা, তাহলে এই রাজ্যের যে দুর্নীতির মাথা অনেক আগে জেলের মধ্যে থাকতো। সারদা, নারদা, রোজভ্যালি থেকে আরম্ভ করে সমস্ত দুর্নীতির যে মাথা, তাকে বাইরে রাখার কৃতিত্ব হচ্ছে বিজেপির। এবং আমরা জানি নারদা মামলায় বিজেপির যে সমস্ত তৃণমূলের যে সমস্ত এমপিরা, লোকসভায় নির্বাচিত এমপিরা যুক্ত ছিলেন, লোকসভার যে এথিক্স কমিটি, লালকৃষ্ণ আদবানি যার একসময় চেয়ারম্যান ছিলেন, সেই এথিক্স কমিটিকে না বসিয়ে ওই তৃণমূলের এমপিদের নারদা মামলায় যাদের হাতে টাকা নিতে দেখা গিয়েছিল, তাদের ছাড়ের বন্দোবস্ত বিজেপিই করেছিল। এই রাজ্যের সমস্ত দুর্নীতিতে লোক দেখানো, ইডি সিবিআই লেলিয়ে দিয়ে জনগণের মধ্যে একটা ভোট পাকিয়ে দেওয়া, আর ভোট আসলে বাইনারি তৈরি করা, এটা হচ্ছে বিজেপির কৌশল।
কারণ আরএসএস জন্ম দিয়েছে তৃণমূলের, আরএসএসের সন্তান হচ্ছে তৃণমূল। বিজেপি এই রাজ্যে থাকলে যে কাজগুলো করতো অন্যান্য রাজ্যে বিজেপি যে কাজগুলো করেছে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে আরএসএসের এই দ্বিতীয় সন্তান তৃণমূল এই রাজ্যে সেই কাজগুলোই করেছে। সুতরাং আরএসএসের প্রয়োজন হয়নি এখান থেকে তৃণমূলকে সরিয়ে দেওয়ার। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যারা আরএসএসের যারা সঙ্গে মাথা যারা ওই স্বয়ংসেবক যারা, তারাও চায় না এখান থেকে তৃণমূল সরে যাক। সজল ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এরা যে রাজনীতিটা করছেন, ঘৃণার রাজনীতিটা করছেন, সংস্কৃতি ধ্বংসের যে স্বপ্ন দেখছেন, এটা সফল হবে না। কিছুদিন এই কালো দিন, অন্ধকারময় দিন হয়তো চলতে পারে, কিন্তু এর অবসান ঘটবেই। আর যদি ভদ্রলোক হন তাহলে মুখ বন্ধ রাখবেন ওরা, এটাই আশা করব আর কি।